আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি और দাখিল 2027-28 ব্যাচ যারা আছেন, আপনাদের মধ্যে থেকেই কোনো এক স্টুডেন্ট আমাকে বলছিল যে ভাইয়া, আমাদের যে উচ্চতর গণিত 9 নম্বর অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এই টপিকটা আমাদের সমস্যা। তো এই টপিকটার উপর আমাকে ক্লাসগুলো দিবেন, যাতে আমি ক্লাসগুলো করে বুঝতে পারি এবং এই অধ্যায় থেকে যে কোনো প্রকার প্রশ্ন আসলে যেন অ্যান্সার করতে পারি, এরকম ভাবে আমাকে গুছিয়ে দিবেন। তো আমি ওই অধ্যায়ের ক্লাসটাই আজকে নিয়ে আসছি। আজকে এই অধ্যায়ের বেশ কিছু বেসিক জিনিসগুলো আমরা আগে শেষ করার চেষ্টা করব। এরপর আমরা ধাপে ধাপে কিছু ম্যাথ করব এবং আমরা কয়টা ক্লাস লাগতে পারে আমি বলি আপনাদেরকে। আমি পরিসংখ্যানটা বলি। আমার এই যে সম্পূর্ণ সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টার মধ্যে আমাদের বেশ অনেক বেসিক জিনিসগুলো আমাদের আসলে মনে রাখতে হবে, এবং এই অধ্যায়টা আমরা একটু ভয় পাইতে পারি, কিন্তু আসলে এটা আমাদের খুব একটা কঠিন অধ্যায় না। অধ্যায়টা অনেক সহজ এবং খুবই মজার একটি অধ্যায়, এবং এটা আমাদের পরবর্তীতে আমরা যে ক্লাসে উঠবো না কেন, আমরা ইন্টারমিডিয়েটে পড়বো, অনার্সে পড়বো, যে ক্লাসে পড়বো, এই অধ্যায়টা আমাদের একদম হুবহু থাকবে। এই অধ্যায়টা আমাদের অনেক মিল থাকবে, যখন আপনারা পড়বেন তখন দেখতে পারবেন। তো এবং আমাদের কিছু অধ্যায় আছে, যে অধ্যায়গুলো মানে পড়তে চাইলে আমাদের অবশ্যই এই যে অধ্যায়টা, এই সূচক লগারিদমীয় ফাংশন, এইটার বেসিক যারা ভালো পারবে তারা আমাদের ইন্টারমিডিয়েটের কথা বলি, এখানে আমাদের অনেক অধ্যায় আছে, অনেকগুলো অধ্যায় আসলে আছে। এই অধ্যায়ের বেসিক যারা ভালো না পারে ওরা অনেক ওইখানে যায় ম্যাথ আটকায় যাব, সমাধান করতে পারবো না। তো এই অধ্যায় এবং এই অধ্যায়ের সকল বেসিক আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সূচক ও লগারিদমীয় ফাংশন, আমি এই অধ্যায়টার উপর আপনাদেরকে বলি যে আমি ওই 2 মাস আগেও আমি এই অধ্যায়টা সম্পূর্ণ নিয়েছিলাম, আবারও আপনারা কমেন্ট করছেন, তো নিয়ে আসলাম, ক্লাসটা নিব। তাহলে আমাদের সূচক, কলম কোনটা নিলাম, দেখি কোনটা ভালো হয়। সূচক এন্ড লগারিদম, দুইটা অংশ কিন্তু, সূচক এবং লগারিদম। এটা আমাদের 3 দিন লাগবে, এটা ধরেন যে 3 দিন লাগবে, আর এমসিকিউ একদিন, সিকিউ একদিন, এই আরো 2 দিন। সুতরাং টোটাল 8 দিন লাগবে। আর আমি একদিন পর পর যদি নেই, মানে ক্লাসটা আমি একদিন পর পর নিলাম, তাহলে 2 সপ্তাহ লাগলো। তাহলে সর্বমোট একটু হিসাব করেন। তাহলে আমি বলতাছি আমার যে সূচক অধ্যায়টা আমার 3 দিন লাগবে, লগারিদম ধরেন যে 3 দিন লাগবে, আচ্ছা 6 দিন হইল। এরপর এমসিকিউ, এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যে ধরনের এমসিকিউ গুলো আসছে দেখা যাচ্ছে, এমনকি 26-এও আমার ধারণা যে এই অধ্যায়গুলো পড়াইতে পড়াইতে আমার 26-এও উচ্চতর গণিত পরীক্ষা হয়তো হয়ে যাবে। তো 26-এও কোন ধরনের এমসিকিউ গুলো আসলো, সিকিউ গুলো আসলো, সেই জিনিসগুলো আপনাদেরকে আমি একটু দেখাই দিব। এবং টোটাল আমাদের এই 2 দিন লাগলো, আর এটা 3 দিন, এটা 3 দিন, মোটা 8 দিন সময় লাগবে। আর একদিন পর পর হইলে মোট 16 দিন, মানে 2 সপ্তাহ, মানে 2 সপ্তাহের মতো লাগবে আর কি, 2 সপ্তাহের মতো লাগবে। আচ্ছা শেষ করব।
আমি আপনাদেরকে তাহলে 2 সপ্তাহ যদি লাগে, আজকে হচ্ছে আমার কয় তারিখ, আজকে মনে হয় 9 তারিখ, না আজকে আজকে 8 তারিখ, 8 তারিখ হইলে 8 আর 16 ধরেন যে 23 তারিখ, এটা আপনাদেরকে আমি বলে দিলাম আমার এই মাসের 23 তারিখের মধ্যে, 23 তারিখের মধ্যে এই টপিকটা শেষ হবে। মানে একদম টোটাল যত বেসিক ম্যাথ, এমসিকিউ, সিকিউ সব 23 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি সূচক। সূচক জিনিসটা কি? আমরা দেখেন তো যে এরকম জিনিসগুলা কিন্তু আমরা লিখি, এক্স একটা ভিত্তি, এটার পাওয়ার, পাওয়ার আমরা 2 দিতে পারি, 3 দিতে পারি, অথবা আমার ভিত্তি কিন্তু আরো বিভিন্ন কিছু হতে পারে, পাওয়ারও বিভিন্ন কিছু হতে পারে। যেমন আমি এখানে ওয়াই দিতে পারি, ওয়াই এর পাওয়ার 4, বা হচ্ছে ওয়াই এর পাওয়ার 6, এরকম বিভিন্ন কিছু আমরা আসলে দিতে পারি। এখানে এক্স এর মান আমার যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 হতে পারে, এরকম দিতে পারি, ওয়াই এর পাওয়ার এরকম দিতে পারি। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে আমার যে পাওয়ারটা, এই যে পাওয়ার আমরা দিতেছি, এই পাওয়ার বা এটাকে আমরা বলি পাওয়ার। কি কি বলি শুনেন, আমরা বলি হচ্ছে পাওয়ার, এরপরে বলি হচ্ছে শক্তি, ঘাত, এটাকে আমরা বলি হচ্ছে সূচক। অর্থাৎ সূচক মানে হচ্ছে পাওয়ার, অর্থাৎ আমাদের পাওয়ার নিয়ে আসলে আমরা আলোচনাগুলো করব। পাওয়ার অর্থাৎ শক্তি, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বেস অথবা ভিত্তি বলি আমরা, এরকম জিনিসগুলো আমরা বলে থাকি। তাহলে এই যে এক্স স্কোয়ার, এটার সূচক কত অথবা পাওয়ার কত আমরা কিন্তু অবশ্যই বলতে পারবো, এটা হচ্ছে 2। আর বেস অথবা ভিত্তি এটা কত, অবশ্যই এক্স। তো এরকম ভাবে আমরা এই জিনিসগুলো কিন্তু পারবো। এতদিন পর্যন্ত আপনারা অবশ্যই দেখে আসছেন আমাদের যে সূচক অর্থাৎ পাওয়ার, এই পাওয়ার গুলা কিন্তু আমাদের শুধুমাত্র ধনাত্মক হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু আপনি কি জানেন এই যে পাওয়ার, পাওয়ার শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যাই না, আমাদের যে কোনো ধরনের রিয়েল নাম্বার হতে পারে। পাওয়ার যে কোনো ধরনের রিয়েল নাম্বার, মানে পাওয়ার যদি আমাদের n হয়, n অলওয়েজ রিয়েল নাম্বার। বিলংস টুর কাজ কি, বিলংস টুর পরে যে থাকবে তার মান যেগুলা হবে, বিলংস টুর আগে যে থাকবে তার মানও ওইগুলাই হবে। এটা আমাদের সেট ও ফাংশন যে অধ্যায়টা, সেই অধ্যায়ের বেসিক। আচ্ছা, আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, মানে সকল বাস্তব সংখ্যা। সকল বাস্তব সংখ্যার মধ্যে আমাদের এই ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, মানে ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, এরপরে শূন্য হতে পারে। এটা হচ্ছে কথা, ধনাত্মক হবে, ধনাত্মক আমি বলছি, কিন্তু আমি কি এটা বলছি যে এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা? না, পাওয়ার কিন্তু ধনাত্মক হবে, এটা ঠিক আছে, কিন্তু ধনাত্মক অপূর্ণ হতে পারে। যেমন এক্স এর পাওয়ার 1 বা 2 বা 1 বা 3, এরকম জিনিসগুলোও হতে পারে। মানে যে কোনো একটা ভগ্নাংশ হতে পারে, আমার এই ভগ্নাংশের মধ্যে আবার মাইনাসও থাকতে পারে। এই সকল মানগুলাই কি হতে পারে বলেন, আমাদের হচ্ছে পাওয়ার হতে পারে। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝতে পারলাম যে পাওয়ার শুধুমাত্র আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা না, আমাদের নেগেটিভ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, শূন্য হতে পারে। এই জিনিসগুলা কিন্তু আমরা বুঝলাম। এবং আমাদের এই যে পাওয়ার যেটা আমরা বলি, এই পাওয়ারের আরেক নামই হচ্ছে আমাদের কি, সূচক। আরো অনেকগুলো নাম আছে, আমি সবগুলো লিখে দিছি। তো এই জিনিসগুলো আশা করি আপনাদের মাথায় আমি ঢুকাইতে পারছি। এবার আসেন আমাদের এই যে সূচক অর্থাৎ পাওয়ার, এটা আমাদের আসলে যদি আমরা
সূত্র বলতে পারবো না, জাস্ট কিছু নিয়ম। এগুলো সরাসরি একটা সূত্র আসলে ওরকম না, আমরা জাস্ট নিয়ম বলতে পারি। এখানে কিছু নিয়ম আছে, এই সূচকের ম্যাথ গুলো করার জন্য আমাদের বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। এই নিয়মগুলোই আপনাদের সামনে এখন আমি তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা আসুন, এর আগে আমি আপনাদেরকে এই দুইটা কনফিউশন আগে দূর করব। একটা হচ্ছে পাওয়ার যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, মানে ধনাত্মক যদি হয় কথা, এই ধনাত্মক হলে কিভাবে কাজ করে সেই জিনিসটাও কিন্তু আপনাদেরকে আমি শেখাইছি, অথবা আমি শেখাই, আপনারা এর আগে অনেক অধ্যায় আসলে এই জিনিসগুলো করে আসছে। যেমন এটা আমাদের খুব ইজি, এগুলো আমরা পারি। যেমন 3 এর পাওয়ার 2 মানে কত, যেহেতু 2 আছে তার মানে আমি মানে নিচে যেহেতু 3 আছে, 3 আমার কি করতে হবে, বারবার লিখতে হবে। তো কতবার লিখবো, উপরে 2 আছে মানে হচ্ছে 3, আমি হচ্ছে 2 বার লিখবো এবং মাঝখানে আমি গুণন চিহ্ন দিব। তাহলে 3 তিরিকা কত হয়, 9 হইল। তো পাওয়ার যদি আমাদের একটা পূর্ণ সংখ্যা হয় এবং ধনাত্মক হয়, সেই জিনিসগুলা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা জানি। কিন্তু পাওয়ার যদি ঋণাত্মক সংখ্যা যদি হয়, এখানে শুরুতে আমি n দিলাম, তাহলে দেখেন এই জিনিসটার ক্যালকুলেশন আমরা কিভাবে করব, এই জিনিসটা আপনাদের সামনে আগে আমি বলি। তো 3 পাওয়ার -n, মাইনাস তো একটা ঋণাত্মক সংখ্যা, মাইনাস আসছে মানে হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা। এটার ক্যালকুলেশন আমরা যেভাবে করতে পারি, এই যে মাইনাসটা আছে, মাইনাসটার জন্য আমরা কি করতে পারি দেখেন, আমরা হচ্ছে এটা একটা ভাগচিহ্ন দিব। এই মাইনাসের কারণে কি করব, ভাগচিহ্ন দিব এবং উপরে হচ্ছে আচ্ছা এটার সাথে দেখেন এখানে সম্পূর্ণ জিনিস আছে, এটার সাথে আমি কিন্তু মনে মনে 1 গুণন আকারে লিখতে পারি। মনে মনে কি আমি 1 গুণন আকারে লিখতে পারি না? হ্যাঁ লেখা যায়, কারণ 1 এর সাথে কোনো একটা কিছু গুণ করলে তো ওইটাই হবে। আচ্ছা যেহেতু আমি 1 গুণন আকারে লিখছি, এই 1 আমি উপরে লিখবো। আর এখানে যদি আমি 2 গুণন আকারে লিখতে পারতাম তাহলে 2 উপরে লিখতাম। মানে এখানে গুণনের মধ্যে আবার শর্ত আছে, গুণনের মধ্যে এটার পাওয়ার কি আমার মাইনাস আছে, মানে এমন একটা জিনিস আমি গুণন আকারে লিখতে পারলাম যেটার পাওয়ার একটা ধনাত্মক সংখ্যা, তাহলে সেই জিনিসটা আমি উপরে লিখবো। এবং আমি এটা কার জন্য এই দাগ এবং 1 দিলাম, অবশ্যই মাইনাসের জন্য। তাহলে মাইনাসের কাজ যেহেতু আমি করে ফেলছি, তাহলে এখানে মাইনাস নাই। ধরেন যে এখানে মাইনাস নাই, তাহলে এখানে কি থাকবে, অবশ্যই 3 এবং পাওয়ার শুধু n থাকলো, তাহলে সেটা আমি নিচে লিখবো। আপনাদের যে সাধারণ গণিত সূচক ও লগারিদম একটা অধ্যায় আছে, 4 নম্বর অধ্যায়, এটাও আপনারা যারা করছেন অবশ্যই আপনারা খুব সুন্দর করেই বুঝবেন আমার ক্লাসগুলা। তো ওইখানে এই বেসিকটা কিন্তু অবশ্যই আছে যে পাওয়ার ঋণাত্মক হলে কিভাবে করতে হয়। আপনারা যারা ওই অধ্যায় পড়ছেন আপনাদের জন্য আমার এই বেসিক কথাবার্তাগুলো রিভিশন হবে। তো পাওয়ার ঋণাত্মক হইছে, কিন্তু এখানে যে আমার বেস, দেখেন তাদের একটা শর্ত অবশ্যই থাকবে। এখানে আমার বেস অর্থাৎ ভিত্তি, কিন্তু আমি 3 ধরছি। এখানে 3 না হয়ে অন্যান্য যে কোনো সংখ্যাই হতে পারে, পারে না, যে কোনো সংখ্যাই হতে পারে। কিন্তু এই এই নিয়মে আমি মানে মাইনাসের কারণে 1 এবং ডাক নিচে হইতেছে মাইনাস বেরিয়ে বাকি কিছু লিখলাম, এই জিনিসগুলো আমি একটা সময় আছে, ওই সময় আমি আর লিখতে পারবো না। ধরেন যে আমি একদম সপ্তলকের মাধ্যমে দেখাই, ধরেন যে x টু দি পাওয়ার -n, তাহলে এটাকে আমরা মাইনাসের কারণে 1 এবং ডাক আর x এর পাওয়ার n লিখতে পারবো। কিন্তু একটা সময় আছে, মানে x ইকুয়াল 0 হওয়া যাবে না। x এর যে মানটা আছে সেটা যখন এরকম থাকবে, x নট ইকুয়াল 0, মানে x এর মান যাই হোক সেটা তো শূন্য হয় নাই, শূন্য হয় নাই মানে এই নিয়মটা গ্রহণযোগ্য। আর যদি শূন্য হয় তাহলে কি, শূন্যর পাওয়ার n, n ধরেন যে 5, 5টা শূন্য,
5টা শূন্য গুণন করলে কত হবো? 0। তাহলে 1/0 মানে কি হবো? অবশ্যই অনির্ণেয়, এটার কোনো মান নাই। তাহলে বুঝতেই পারলেন, এখানে যদি আমরা মানে x যদি আমরা 0 ধরি তাহলে এটার কোনো মান থাকবে না। কিন্তু যখন আমাদের x এর পাওয়ার n, তখন কিন্তু আমাদের এটাও গ্রহণযোগ্য। এখানে আমাদের সবকিছু গ্রহণযোগ্য, এখানে কোনো শর্ত নাই। এবং পাওয়ার তো জানেনই, পাওয়ার যে কোনো সংখ্যায় হতে পারে, অর্থাৎ পাওয়ার হইতাছে রিয়েল নাম্বার। আর আপনাদের এই যে ফর্মুলাগুলা, এই ফর্মুলাগুলার মধ্যে যে শর্তগুলা দেওয়া আছে, এই শর্তগুলো আপনারা নিজ দায়িত্বে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা পাওয়ার ঋণাত্মক দেখলাম, এখন আমরা দেখব পাওয়ার 0। এখানে আমি x এর পাওয়ার 0 দিলাম। এটা আমরা কিভাবে কাজ করব? পাওয়ার 0 মনে রাখবেন, একদম সহজ কথা। আমার যে কোনো সংখ্যায় হতে পারে, মানে যে কোনো প্রকার সংখ্যায় আমার আসলে হতে পারে। সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান অবশ্যই 1। যেমন 1 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0। মানে এখানে আমার x এর মান সকল রিয়েল নাম্বার হতে পারে, কিন্তু এখানে একটা সংখ্যা আছে, সেটা বাদ যাবে। সেটা হচ্ছে আমার এই x এর মানটা নট ইকুয়াল 0। এই দুইটাই, মানে x এর মান সকল রিয়েল নাম্বার, এটা থেকে শুধুমাত্র আমার x মানে 0 বাদ যাবে। অর্থাৎ এটা যদি আমরা ডোমেন বলি, মানে এটাকে আমরা ডোমেন বলতে পারি। এই শর্তগুলো হইতেছে আমাদের ডোমেন এবং রেঞ্জ, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এটার ডোমেন হইতেছে আমাদের, আমরা সকল রিয়েল নাম্বার নিতে পারি, কিন্তু আমাদের শুধুমাত্র 0 বাদ থাকবে। এটা হচ্ছে আমাদের ডোমেন। এটা একটা ফাংশন f অফ x হলে f অফ ফাংশনের ডোমেন এটা হচ্ছে আমাদের df। df কথা আমাদের এটা হবে। অর্থাৎ এখানে আমার x এর যে মানগুলো আছে সেই মানগুলো সকল রিয়েল নাম্বার, শুধুমাত্র 0 বাদ থাকবে। এখানে যদি আমি x এর পাওয়ার যদি 0 দেই, x মানে কত? 0। তাহলে কত হইলো? 0 এর পাওয়ার 0। এটা আপনি ক্যালকুলেটরে ইনপুট দিবেন। 0 এর পাওয়ার 0, দেখবেন যে কোনো মান আসে না, ম্যাথ এরর এরকম আসবে। তো এটার কোনো মান নাই। আবার এটা 1/0, এটাও দেখবেন যে ম্যাথ এরর আসে। এগুলার কোনো মান নাই, এগুলো হচ্ছে অনির্ণেয়, এগুলো নির্ণয় করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে 1 হইতে পারে, যেখানে x এর মান আমি রিয়েল মানে হইতেছে যে কোনো প্রকার ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, এরপরে হচ্ছে আমাদের ভগ্নাংশ হতে পারে, এরকম বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু সেটা 0 হওয়া যাবে না। আচ্ছা, বুঝাইতে পারছি মনে হয়। এইবার আমাদের এখানে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এর পাওয়ার যদি m হয় এবং এর পাওয়ার যদি n হয়, দুইটার ভিত্তি কিন্তু একই, পাওয়ার দুইটা ভিন্ন। পাওয়ার দুইটা ভিন্ন হতে পারে, একই হতে পারে, ওটার উপর আমার কোনো শর্ত নাই। আমার শর্ত হচ্ছে দুইটার যে ভিত্তি, এই দুইটা ভিত্তি একই হইতে হবে। এটাও a এটাও a, সেম জিনিস, এটাও b এটাও b, এটাও 3 এটাও 3, দুইটার ভিত্তি একই হইতে হবে। আর পাওয়ার আমার একই হতে পারে, ভিন্নও হইতে পারে, ওটা নিয়ে কোনো কথা না। এবং যদি গুণন আকারে থাকে, ভিত্তি দুইটা একই এবং গুণন অবস্থায় আছে, তাহলে আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখবো, এবং আমাদের যে দুইটা পাওয়ার আছে এই দুইটা পাওয়ার আমরা অবশ্যই যোগ করে দিব। ভিত্তি দুইটা একই থাকবে এবং গুণন অবস্থায় থাকবে, তাহলে দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখবো, এবং আমাদের যে দুই পাশে দুইটা পাওয়ার আছে ওই দুইটা পাওয়ার যোগ করে দিব। গুণন থাকার কারণে আমি যোগ করছি, তাহলে আমি যদি ভাগ আকারে লিখি তাহলে কিন্তু পাওয়ার গুলা কি হবে? বিয়োগ হবে।
এবং এই দুইটার জন্য আমাদের যে শর্তগুলো আছে শর্তগুলো আমরা পড়ে নিব। এখানে কিছু শর্ত আছে, যে কোনো m belongs to n, মানে এই যে m m এবং n তারা বইয়ে যে শর্তটা দিছে, এই m এবং n এগুলা সকল ন্যাচারাল নাম্বার হতে হবে। ন্যাচারাল নাম্বার বলতে এটা আমি সাধারণ গণিতে ওই এটা দেওয়া আছে উচ্চতর গণিতে, কিন্তু কেন দেওয়া আছে আমার মনে হয় কিন্তু আসলে তারা তো আসলে অনেক জ্ঞানী, তারা অনেক কিছু জানে। আমরা তো জাস্ট গণিত পড়াইতেছি আমি, কিন্তু আমি গণিত সম্পর্কে আমি যতটুকু জানি, আমার থেকে যারা এই বইটা লেখছে ওরা কিন্তু আমার থেকেও আরো বেশি জানে। তারা কেন জিনিসটা এটা লেখছে সেটা আমি জানি না, আমার মনে হয় যে তারা আসলে হয়তো তাদের ওটা আছে না যে আমরা একটা জিনিস পারি তারপরেও একটা জিনিস ভুল হয়ে যায়, তারা তো সম্পূর্ণ বইটা টাইপ করছে। তারা m এবং n এটা ন্যাচারাল নাম্বার বলছে, ন্যাচারাল নাম্বার হতে পারে মানে সকল স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার বলতে এখানে n এর মান 1 2 3 4 5 6 এরকম হতে পারে। তার মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলাই হচ্ছে আমার পাওয়ার হতে পারে। এটা তারা বলছে যে n এর মানটা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। কিন্তু আমরা যখন এই সূত্রটা অ্যাপ্লাই করি বা আসল অর্থে আমরা এটাও একটু আগে জেনে আসছি, যেখানে পাওয়ার কিন্তু আমাদের সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই না, ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক ভগ্নাংশ, জিরো, সবকিছুই হতে পারে। তার মানে তার কথাটা আমার মনে হয় যে এখানে একটু ভুল আছে, থাকতে পারে। আবার এরকম কোনো যুক্তিও থাকতে পারে যে হ্যাঁ এই কারণে আসলে এটা লেখা হয় নাই, তারা কিন্তু আসলে দিতে পারবে যুক্তি, যেহেতু তারা লিখছে। তা আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু মনে হয় তারা এই জিনিসটা ভুল লিখছে। আসলে আমার m এবং n সকল রিয়েল নাম্বার হবে। তারা রিয়েল নাম্বার দেয় না, তারা ন্যাচারাল নাম্বার দিছে। আচ্ছা, তাদের এখন কিছু করার নেই। তারা এর ক্ষেত্রে দিছে হচ্ছে এই এ কি হতে পারে, এ হচ্ছে রিয়েল হতে পারে। এও রিয়েল হবে, এম এন ও রিয়েল হবে। এর ক্ষেত্রে রিয়েল, এটা ঠিক আছে, এটা আমার ভুল মনে হচ্ছে না। তো কথা হচ্ছে যে গণনা অবস্থায় থাকলে দুটার ভিত্তি একই, গণনা অবস্থায় আছে পাওয়ার দুইটা যোগ করে দিব, দুটা ভিত্তি একই ভাগ অবস্থায় আছে পাওয়ার দুইটা বিয়োগ করে দিব, শেষ। এরপরে আমরা আসি আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখন আমরা আরো দুইটা সুন্দর জিনিস দেখব। আচ্ছা দেখেন, আমি যে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, এই জিনিসগুলো যদি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন এবং খাতায় নোট করতে পারেন, আগামী ক্লাসগুলো যখন আমি ম্যাথ করাবো তখন আপনারা অবশ্যই বুঝবেন। আর বেসিক ক্লাস যারা না বুঝে ওরা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসই এই অধ্যায়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে না। মানে আমি যতই আসলে খুব সুন্দরভাবে ক্লাস নেই, আপনাদের সমস্যা কি হবে, থাইকেই যাবে। তো বোঝার চেষ্টা করবেন আপনারা। এর পাওয়ার m, এটা হচ্ছে কথা। এবং এই যে সম্পূর্ণ ফাংশন, এই ফাংশনের উপর আমাদের আরো একটা পাওয়ার, সেটা হচ্ছে n। তাহলে m একটা পাওয়ার, n একটা পাওয়ার, দুইটা পাওয়ার, এই পাওয়ার গুণন হয়ে যায়। মানে এটা আমরা m এবং n অর্থাৎ mn লিখতে পারি। এর পাওয়ার m অর্থাৎ mn আমরা কি করতে পারি, লিখতে পারি। আবার a এবং b গুণন আকারে আছে, সম্পূর্ণটার পাওয়ার হইতেছে n, তার মানে এটা আমরা আলাদা করে দিতে পারি, এরকম ভাবে দিতে পারি।
যেখানে পাওয়ার কি কি হইতে পারে, এরপর হচ্ছে আমাদের ভিত্তি কি কি হইতে পারে, এই শর্তগুলা কিন্তু আমাদের দেওয়া আছে, এগুলো আমরা দেখে নিব। পাওয়ার দুইটা গুণন হয়, আর যদি দুইটা ভিত্তি যদি ভিন্ন হয়ে যায়, কিন্তু দুইটা পাওয়ার যদি সেম হয়, ওইটা আমরা আলাদা করে দিতে পারবো। আচ্ছা, তো এই জিনিসগুলাই পাওয়ার শূন্য হইলে কি হয় সেটাও এখানে বলা হয়ে গেছে। এখানে এক নজরে সকল সূত্র আছে। আচ্ছা, আজকে যেহেতু এই ফাংশনের প্রথম ক্লাস, সূচক ও লগারিদমীয় ফাংশন, তো এই বেসিক গুলাই যেগুলো দেখাইলাম, এই বেসিক গুলাই আসলে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আগামী দিন আমরা কি করব, ম্যাথ শুরু করব। আর এইগুলো ম্যাথগুলো করার সময় আমি এক্সট্রা আরো কিছু বেসিক বলতে পারি, ওই বেসিক গুলো আপনারা কি করবেন, মনে রাখবেন। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।